হ্যালো। জি ভাইয়া। আহ, আচ্ছা, নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল তো। আচ্ছা, সমস্যা নেই ভাই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, যে জায়গায় ছিলাম দেখো তো, এইখান থেকে এই ইকুয়েশন লেখাটা বুঝছো কিনা? এই বিক্রিয়াটা থেকে ইকুয়েশন হ্যাঁ লেখাটা। ভাইয়া, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে কোন একটা ইকুয়েশন যদি উল্টা করে লেখা হয়, তাহলে ওই বিক্রিয়া, সেম বিক্রিয়া বাট উল্টা করে যদি লেখা হয়, তার জন্য কেপিকেসির মান কিন্তু সেম হবে না, ভিন্ন হবে। ঠিক আছে? জি ভাইয়া। একই বিক্রিয়া যদি উল্টা করে লেখা হয়, উল্টা করে মানে কি, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে, যেমন হাইড্রোজেন নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করছে, আর আমি যদি বলি অ্যামোনিয়া ভেঙে হাইড্রোজেন নাইট্রোজেন তৈরি করছে, দুটা কিন্তু সেম বিক্রিয়া না। ঠিক আছে? দুইটা জি ভাইয়া। আলাদা বিক্রিয়া। তো দুইটার জন্য কেপিকেসির মান কিন্তু সেম হবে না কখনো। দেখো, কেসির ইকুয়েশনই চেঞ্জ আসবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে এটা আরেক জিনিস মাথায় রাখবা। এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এটাকে, এই এই যে ইকুয়েশনটা আসছে, এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় না? 1 NH3 square divided by H2 cube N2। দেখো তো, এই যে জিনিসটা আছে, এটাকে ইচ্ছা করলে এইভাবে কি লেখা যায় না? 1 এই পুরোটাকে যদি মনে করো একটা জিনিস, 1 এটা, জি ভাইয়া। মানে এটা কি বুঝছো কিনা? যে ধরো এরকম আছে, হ্যাঁ, 2a প্লাস 2a থেকে মনে করো 2a থেকে 3b হয়েছে, তাহলে এটার জন্য কেসির ইকুয়েশন কি হবে বলো তো? কেসির ইকুয়েশন কি হবে? বি কিউব বাই এ স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা, এখন আমি যদি এই ইকুয়েশনটাকেই এভাবে লিখতাম, 3b থেকে 2a হয়েছে, তাহলে কি লিখতাম? এ স্কোয়ার বাই বি কিউব। রাইট। এটাকে লিখতাম হচ্ছে, এটাকে ধরো কেসি প্রাইম বললাম, কেসি প্রাইম, তাহলে কি লিখতাম? এ স্কোয়ার বাই বি কিউব। আচ্ছা, এটাকে কি এইভাবে লেখা যাইতো না? এই বিক্রিয়াটাকে কি এইভাবে লেখা যাইতো না? দেখো তো, বি কিউব বাই এ স্কোয়ার, এটাকে, হ্যাঁ ভাইয়া, যাইতো তো। কারণ হচ্ছে এটা কি উল্টে যাইতো না? হ্যাঁ। তাহলে এটাকে কি ইচ্ছা করলে এইভাবে লেখা যায় না? দেখো তো, বি কিউব বাই এ স্কোয়ার মানে কি? এটা কি কেসি না? জি ভাইয়া। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোন একটা বিক্রিয়াকে যদি আমি উল্টা করে লিখি, তাহলে তার কেসির মানটা কি হয়ে যায়? তার বিপরীত হয়ে যায়। ঠিক আছে? 1/কেসি, এটাকে বলা হয় রেসিপ্রোকাল, বিপ্রতীপ যেটাকে বলা হয় রেসিপ্রোকাল। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম? এইখান থেকে আমরা শিখলাম যে কোন একটা ইকুয়েশন বিক্রিয়ক থেকে উৎপাদ যদি লেখা হয়, কেসির মান যা আসবে, ধরো কেসির মান আসলো না, 10, উৎপাদ বোঝা থেকে যাচ্ছে বিক্রিয়ক, না মানে। কথা শোনা যাচ্ছে না? না, কথাগুলো কেমন যেন মানে বেশি বেজে বেজে আসতেছে না, কিভাবে যেন মানে কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, এখন শোনা যায়? এখন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, এটা ফ্যানের জন্য মনে হয়। আচ্ছা, এবার বাট দেখো। ভাইয়া, এখন তো অনেক আস্তে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি না ঠিকঠাক। ওকে, এখন, এখন, এখন ঠিক আছে? না ভাইয়া। না। এখন এখনো ঠিক নাই? এখন? হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যে কোন একটা বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ লিখলে কেসির মান যা আসবে, বিক্রিয়াটাকে যদি উৎপাদ থেকে বিক্রিয়ক লেখা হয়, উল্টা করে যদি লেখা হয়,
তার জন্য কেসির মানটা হবে তার বিপরীত বা হচ্ছে রেসিপ্রোকাল। আমি খুব সহজভাবে বলি, এই বিক্রিয়ার জন্য কেসির মান যদি আসে 10, তাহলে এই বিক্রিয়াটাকে উল্টা করে যদি আমি লিখি, তাহলে এই বিক্রিয়ার জন্য কেসি প্রাইম যদি বলি, তাহলে এটা আসবে 1/10। এটুকু বোঝা গেছে কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এইটুকুই মাথায় রাখলে হবে, এখান থেকে এটাই বোঝার জিনিস। ওকে, সারা এই বিক্রিয়াটা বুঝছো PCl5 এর জন্য? দেখো তো ইকুয়েশন লেখাটা বুঝছো? সারা এটা বুঝছো? এই বিক্রিয়া থেকে জি কেপির। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে PCl5 থেকে PCl3 Cl2 হইলে কেপির ইকুয়েশন, যদি কেপির মান ধরো আসলো 5, তাহলে এই বিক্রিয়ার জন্য কেপির মান কত আসবে? কেপি প্রাইম 1/5। 1/5। ভেরি গুড। আচ্ছা, তো এখানে আমি একটু লিখে দিছি, সম্মুখ বিক্রিয়ার জন্য কেপির মান যা, পশ্চাৎ বিক্রিয়ার জন্য কেপি প্রাইম মান হবে রেসিপ্রোকাল। ওকে, জি ভাইয়া। এখান থেকে তোমাকে আমি একটু শর্টকাট শেখাবো, এটা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জি শর্টকাটটা একটু ভাইয়া, ঠিক মাথায় আছে। রাখবা। কিভাবে আসছে এটা আমার শীটে লেখা আছে, ওইটা পরে তুমি দেখবা, বাট আমি এখানে তোমাকে শর্টকাটটা দেখাই দিব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ভালো করে খেয়াল করো, 1 নম্বর বিক্রিয়াটা খেয়াল করো। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। তো এই বিক্রিয়ার জন্য কেসির মান যদি হয় কেসি, আমি ধরে নিলাম এই বিক্রিয়ার জন্য কেসির, কেসি মানে কি কেসি। ওকে, আমি জাস্ট এখানে একটা ভ্যালু হইতে পারে, ধরো এখানে বললাম কেসির মান 10, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার তোমাকে এই বিক্রিয়াটা কিন্তু দিয়ে দিচ্ছে যে 1 নম্বর বিক্রিয়াটা দিয়ে তোমাকে বলছে এই বিক্রিয়া কেসির মান হচ্ছে 10। এখন 2 নম্বর বিক্রিয়াটা দিয়ে বলছে এই বিক্রিয়ার জন্য কেসির মান কত বা কেসি প্রাইমের মান কত। দ্বিতীয় বিক্রিয়া, প্রথম বিক্রিয়ার জন্য কেসির মান দেয়া আছে, দ্বিতীয় বিক্রিয়ার জন্য কেসি দেয়া নাই। তো দ্বিতীয় বিক্রিয়ার জন্য তোমাকে বলছে কেসির মান কত, ঠিক আছে? জি ভাইয়া। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা বিক্রিয়ার মধ্যেই বিক্রিয়ক আর উৎপাদ কি সেম না? নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, অ্যামোনিয়া অ্যামোনিয়া, তাই না? হ্যাঁ, সেম। তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি মোল সংখ্যায়। ডিফারেন্সটা কোথায়? মোল সংখ্যায়। মোল সংখ্যায়। তাহলে খেয়াল করো, 2 নাম্বার ইকুয়েশন তোমাকে যেটা বের করতে বলছে, এই 2 নাম্বার ইকুয়েশনকে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে 1 নাম্বার ইকুয়েশনটা মিলে যায় বলো তো? যে বিক্রিয়ায় কেসি মানতে আছে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ, বা হাফ দিয়ে গুণ করলে। 2 দিয়ে ভাগ করলে কোনটাকে? আমি 2 নাম্বার ইকুয়েশন বলছি, যে 2 নাম্বার ইকুয়েশন যেটাকে বের করতে বলছে, মাথায় রাখো, যে ইকুয়েশন থেকে বের করতে বলছে, যে ইকুয়েশনের বের করতে বলছে তাকে কত দিয়ে গুণ করলে প্রথম ইকুয়েশন পাওয়া যাবে? প্রথম ইকুয়েশন বলতে যে 1 নম্বর ইকুয়েশনটা পাওয়া যাবে। জি, মানে যে ইকুয়েশনে কেসির মান দেয়া থাকবে। খেয়াল করো, 2 নাম্বার ইকুয়েশন, এটাকে, এটার কেসির মান বের করতে বলছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি উভয় পাশে, খেয়াল করো তো, 2 দিয়ে গুণ, হ্যাঁ ভাইয়া। দেখো তো এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, বা হচ্ছে আহ যেটা দেয়া আছে, এই যে যে ইকুয়েশনটা দেয়া আছে এটা একটু চিন্তা করো, যে ইকুয়েশন, এটা না, আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনের কেসির ভ্যালু দেয়া আছে মনে করো, কেসি ইকুয়ালস টু 10, ঠিক আছে? সারা কি জি শুনতে ভাইয়া। পাচ্ছ? হ্যাঁ এক হ্যাঁ, নাম্বার শুনতে পাচ্ছি। ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনটা দেয়া আছে, দিয়ে বললো যে এই বিক্রিয়ার জন্য কেসির মান হচ্ছে 10।
2 নাম্বার ইকুয়েশনে কেসির মান বের করতে বলা হলো। ঠিক আছে, এই বিক্রিয়ায় কেসির মান কত? ঠিক আছে, জি ভাইয়া। তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে যে ইকুয়েশনে কেসির মানটা দেয়া আছে এইটাকে কত দিয়ে গুণ করলে 2 নাম্বার ইকুয়েশনটা পাওয়া যায়, মানে যে ইকুয়েশনের আমার বের করতে বলছে তাকে পাওয়া যায় বলো তো? কত দিয়ে গুণ করলে? হ্যাঁ, হাফ দিয়ে গুণ করলে। ভেরি গুড, হাফ দিয়ে গুণ করলেই আমার 2 নাম্বার ইকুয়েশনটা পাওয়া যাবে, হাফ দিয়ে গুণ করলে 2 নাম্বার ইকুয়েশনটা পাওয়া যাবে, রাইট? তাহলে জি ভাইয়া। 2 নাম্বার ইকুয়েশনের কেসির মান হবে এই যে ভ্যালুটা দেয়া থাকবে কেসির মান, সেটার উপরে যত দিয়ে গুণ করছো সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। হাফ দিয়ে গুণ করছো, হাফ পাওয়ার হয়ে যাবে। এখানে আমি লিখে দিছি, যা দিয়ে গুণ করব তা পাওয়ার হিসেবে চলে যাবে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি যদি বলি 1 নাম্বার বিক্রিয়াটা খেয়াল করো। নাইট্রোজেন প্লাস 3 অনু হাইড্রোজেন 2NH3, এই বিক্রিয়ার জন্য কেসির মান যদি হয় 10, তাহলে হাফ N2 প্লাস 3/2 H2 NH3, এটার জন্য কেসি প্রাইমের মান কত হবে? 10 to the power ½ ভেরি গুড, 10 টু দি পাওয়ার হাফ। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। একটু ভালো করে খেয়াল করো, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, বিক্রিয়ক এবং উৎপাদ কিন্তু সেমই আছে, কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, জাস্ট হ্যাঁ, চেঞ্জ হয়নি। সহগগুলা চেঞ্জ হয়েছে। তো যার ভ্যালু দেয়া আছে, যে ইকুয়েশনে ভ্যালু দেয়া আছে ওইটাকে যত দিয়ে গুণ করলে পরের ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এখান থেকে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে খেয়াল করো, যে বিক্রিয়ক থেকে উৎপাদ হইছে এটার জন্য কেপির ভ্যালু যত আসবে, উৎপাদ থেকে বিক্রিয়ক যদি লিখো কেপির ভ্যালুটা কত আসবে? 1/, যে ভ্যালুটা দেয়া আছে সেটা। প্রথম বিক্রিয়া PCl5 থেকে PCl3 আর Cl2 উৎপন্ন করলে কেপির মান যদি হয় 5, তাহলে PCl3 Cl2 বিক্রিয়া করে যদি PCl5 তৈরি করে তাহলে কেপির মান হবে কত? 1/5। কেসির ক্ষেত্রেও সেম জিনিস। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আর একটা কি বলছি, যে একটা বিক্রিয়ার জন্য একটা বিক্রিয়ার জন্য কেপি বা কেসির মান যা দেয়া থাকবে, সেকেন্ড যে বিক্রিয়াটা আছে, যে বিক্রিয়ার জন্য কেপি কেসির মান বের করতে বলা হয়েছে, তো প্রথম বিক্রিয়াকে যত দিয়ে গুণ করলে পরের বিক্রিয়াটা পাওয়া যাবে সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ সারা, এটা পারবা? এটা বলতে পারবা? দেখো তো। দেখতেছি ভাইয়া। ভাইয়া এখানে তো হাফ দিয়ে গুণ করতে হবে। শুধু হাফ দিয়ে গুণ করলেই হবে? ভালো করে একটু বিক্রিয়া দুইটা দেখো ভালো করে। হাফ দিয়ে গুণ করতে হবে, দেন যে উল্টায় দিতে হবে না? ভেরি গুড, তাহলে প্রথম উল্টাই দিতে হবে, পরে হাফ দিয়ে গুণ করতে হবে। ভাইয়া উল্টায় দিলে তখন ওই যে 10 মোল এটা চেঞ্জ হয়ে যাবে না?
হ্যাঁ সারা, খেয়াল করো এখানে, এখানে এটা বুঝতেছো যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, এই বিক্রিয়ার জন্য কেসির মান দেয়া আছে, কিন্তু আমার বের করতে বলছে কি দেখো তো, আমার কি এটা বের করতে বলছে যে 2NH3 N2 H2 3H2, এটা কি বের করতে বলছে? এটা বের করতে বল নাই, কিন্তু এটা বের করতে বললে কি হইতো, 1/10 হইতো, তাই না? জি ভাইয়া। কিন্তু এখানে আমাকে বের করতে বলছে কি বলো, আমাকে বের করতে বলছে যে একসাথে দুইটা কাজ করতে বলছে, যে প্রথমত প্রথমত এটাকে উল্টাইতেও বলছে, আবার সেটা থেকে কত দিয়ে গুণ করে ইকুয়েশনটা পাওয়া যাবে বা ভাগ করে পাওয়া যাবে, এটা মানে এই যে এখানে খেয়াল করো, এই ইকুয়েশনটা দেয়া আছে, রাইট? এই ইকুয়েশনে কেসির মান দেয়া আছে, তাই না? জি ভাইয়া। তাহলে এটাকে যদি আমি উল্টাই লিখি, তাহলে কেসির মান কি হবে, 1/10, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার বের করতে বলছে কি এই ইকুয়েশনের, তাই না? কেসি বের। সবগুলাই কেসি বের করতে বলছে। তোমাকে ধরো এইটা দেয়া আছে, এই 2 নাম্বার ইকুয়েশনটা দেয়া আছে, 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি 3 নাম্বার ইকুয়েশন বের করতে বলতো, পারতা না? জি ভাইয়া। বুঝছো বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাকে ডিরেক্টলি 2 থেকে 3, এই 2 থেকে 3 নাম্বার ইকুয়েশন বের করতে না বলে 1 নাম্বার থেকে 2 নাম্বার, 1 নাম্বার থেকে 3 নাম্বার বের করতে বলছে, বুঝছো? জি ভাইয়া। পারবা কিনা? হ্যাঁ, পারবো। অ্যাডমিশন এটাই দিবে তোমাকে, 1 নাম্বার ইকুয়েশনটা দিয়ে দিবে, দিয়ে বলবে এই 3 নাম্বার ইকুয়েশন যেটা আছে এটার জন্য কেসির মান কত। এগুলা বুয়েটে অনেক আসে। জি ভাইয়া, পারবো। বুঝতে পারছি। আজকের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকের এই টপিকটা বেসিক্যালি, এই টপিকটা যদি বোঝো তাহলে কেপিকেসি রিলেটেড যে কোনো ম্যাথ পারবা। বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কি একটু পড়ে নাও তো, এই পর্যন্ত একটু পড়ে ফেলো, তারপর আমি বুঝাই দিচ্ছি। বিয়োজন মাত্রা বলতে বোঝায় কোনো পদার্থের কত অংশ বিয়োজিত হয়েছে। যদি কোনো পদার্থের আদিমৌল এ হয় এবং এক্স অংশ বিয়োজিত হয়, তাহলে বিয়োজন মাত্রা হলো আলফা ইকুয়াল টু এক্স বাই এ ইন্টু 100%। যেখানে এক্সটা হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা, এ হচ্ছে আদি মূল সংখ্যা, আর আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। তো বিয়োজন মাত্রাটা পার্সেন্টেজে হিসাব করা হয়, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বলি। এ থেকে ধরো বি তৈরি হয়েছে, ঠিক আছে? আহ আদিতে, মনে করো আদিতে মানে শুরুতে, আদিতে মানে হচ্ছে শুরুতে, ওকে? শুরুতে এ ছিল মনে করো 10 মোল, বি তখন হচ্ছে 0 মোল। তো আমি বললাম যে এ এর এ এ এ হচ্ছে 5 মোল বিয়োজিত হয়, বা হচ্ছে 5 মোল, 5 মোল না, আমি তোমাকে বলি ধরো 2 মোল বিয়োজিত হয়, এ হচ্ছে 2 মোল বিয়োজিত হয়, তাহলে এটার বিয়োজন মাত্রা কত হবে? এর বিয়োজন মাত্রা এ আম- 10 মোল ছিল, বিয়োজিত হলো 2 মোল। হ্যাঁ, উম, বিয়োজন মাত্রা কত? তখন তো ভাইয়া আম 2 মোল দিয়ে 10 মোলকে ভাগ করতে হবে ইন্টু 100%। হ্যাঁ, বুঝতে পারছো? তো বিয়োজন জি মাত্রা মানে ভাইয়া। হচ্ছে যতটুকু বিয়োজিত হয় ডিভাইডেড বাই আদিতে কত মোল ছিল, সো পার্সেন্টেজে পরে হচ্ছে 20%। তো আমি যদি বলি যে এখন আমি এইটা না বলে দিয়ে, এটা না বলে দিয়ে বিয়োজিত হয় কতটুকু এইটুকু না বলে দিয়ে আমি তোমাকে বললাম এ এর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, আলফা ইকাল টু 20%, তাহলে কত অংশ বিয়োজিত হয়, তাহলে এক্স ইকাল টু হোয়াট, কিভাবে বের করবা? বললাম এ আদিতে তখন ছিল 10 মোল, এ আদিতে আলফার ছিল দশ সাথে মোল রাইট, কি করবা? আলফার সাথে হচ্ছে এটা গুণ দিয়ে দিব আদি মোলটা। রাইট, তাহলে এখানে কি আসবে? 20 ইন্টু 10।
20 না তো, পার্সেন্টেজ থাকলে এটাকে হচ্ছে প্রথমে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.2 ইন্টু 10। 20% মানে কত? 20 ডিভাইডেড বাই 100 না? সো পয়েন্ট জি টু ভাইয়া। সো 0.2 ইন্টু 10 ইকুয়ালস টু 2। দেখছো, এই যে বিয়োজিত হয় 2 অংশ। বুঝতে পারছো? হ্যাঁ। আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ইকুয়েশনটা তো আমরা জানি আগে থেকেই, তাই না? জি ভাইয়া। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই ধাপগুলো একটু মাথায় রাখতে হবে। কোথাও যদি কোনো প্রশ্নে, কেপিকেসি এর প্রশ্নে যদি কোথাও বিয়োজন মাত্রা দেয়া থাকে, কি দেয়া থাকে? বিয়োজন মাত্রা। জি, তাহলে বিয়োজন মাত্রা যদি দেয়া থাকে, তাহলে আমার প্রথম কাজই হচ্ছে সেইখান থেকে বিয়োজিত মূল সংখ্যা বের করা। পারবো না বিয়োজিত মূল সংখ্যা? কারণ কি, আদি মূল সংখ্যা আমাদের হ্যাঁ দেয়া পারবো। থাকবে। তাহলে আদি মূল সংখ্যা দিয়ে আমি বিয়োজন মাত্রাটা বের করব। ঠিক আছে, বিয়োজিত অংশটা বার জি করব, ভাইয়া। বিয়োজিত অংশটা। অঙ্ক করতে হবে বিয়োজিত অংশ নিয়ে, নট বিয়োজন মাত্রা নিয়ে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। ধরো এ থেকে বি তৈরি হচ্ছে, তো আমি বললাম এ শুরুতে ছিল 10 মোল, বিয়োজিত হয়ে গেল 2 মোল, তাহলে সাম্য অবস্থায় থাকবে কয় মোল? ভাই একটু আবার বলেন। বললাম এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এ শুরুতে ছিল 10 মোল, যেটাকে আমি বলি আদি মোল সংখ্যা এ। আর এ 2 মোল বিয়োজিত হয়ে গেল, তার মানে 2 মোল এ বি তে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এ 2 মোল বিয়োজিত হয়ে গেছে, যেটা হচ্ছে এক্স, বিয়োজিত অংশ হচ্ছে 2 মোল। তাহলে সাম্য অবস্থায় আর বাকি থাকবে কতটুকু? অবশিষ্ট থাকবে আট কতটুকু? মোল 8 মোল। কিভাবে পাইছো? এ মাইনাস এক্স, আদি মোল সংখ্যা থেকে জি বিয়োজিত ভাইয়া। অংশটা বের করে দিছো, বের করে দিছো, বাদ দিয়ে দিছো, তাই না? জি ভাইয়া। তাহলে দেখো, বিয়োজন মাত্রা যদি কোনো একটা প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমার কি বের করতে হবে? বিয়োজিত অংশ বের করতে হবে। সেটা হচ্ছে আদি মূল সংখ্যা সাহায্যে বের করব। এরপর আদি মূল সংখ্যা থেকে বিয়োজিত অংশটা বাদ দিব, এ মাইনাস এক্স। তাহলে আমি সাম্য অবস্থায় মূল সংখ্যা পেয়ে যাব। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো সাম্য অবস্থায় মূল সংখ্যা পেয়ে গেলে মনে করো আমার অঙ্ক শেষ। কারণ কি, আমরা মূল সংখ্যা থেকে মূল ভগ্নাংশ বের করতে পারবো, তাই না? হ্যাঁ পারবো। কারণ কি, সাম্য অবস্থায় মূল ভগ্নাংশ আমরা নির্ণয় করতে পারবো মূল সংখ্যা যদি দেয়া থাকে। ধরো এ আর বি, এদের যদি সাম্য অবস্থায় মূল সংখ্যা পেয়ে যায়, তাহলে আমি মূল ভগ্নাংশ বের করতে পারবো না। এর মূল ভগ্নাংশ বের করতে হলে সূত্র কি? মোট মোল সংখ্যা দিয়ে ওইটার মোলটা ভেরি করে গুড, দিব। ভেরি গুড। মানে নিজ আচ্ছা, মোল দিয়ে মোট মোলটা ভাগ। ভেরি গুড। তাহলে খেয়াল করো, সাম্য অবস্থায় মূল সংখ্যা বের করলাম, বের করার পর সাম্য অবস্থায় মূল ভগ্নাংশটা আমি নির্ণয় করলাম। সারা 1 মিনিট, আসতেছি আমি একটু। আচ্ছা ভাইয়া। হুম।
Recording in progress. হ্যাঁ সারা। জি ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বিয়োজন মাত্রা যদি দেয়া থাকে তাহলে সেইখান থেকে হচ্ছে প্রথমে বিয়োজিত মূল সংখ্যাটা বের করে নিব, এরপরে হচ্ছে আদি মূল সংখ্যা থেকে বিয়োজিত মূল সংখ্যাটা বাদ দিয়ে দিব, তাহলে আমি সাম্যাবস্থায় মূল সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমাকে যদি কেসি বের করতে বলা হয় কোনো প্রশ্নে, কেসি বের করতে বলা হয়, তাহলে সাম্যাবস্থায় মূল সংখ্যা যেটা পাবো সেটাকে মোট আয়তন দিয়ে ভাগ করব। আমার যে প্রশ্নে আয়তন দেয়া থাকবে, আয়তন দিয়ে ভাগ করলেই তাহলে মূল সংখ্যা, মোল বাই আয়তন মানে হচ্ছে কি, আমরা ঘনমাত্রা জানতাম তাই না? তো সাম্যাবস্থায় ঘনমাত্রা পেয়ে যাব। আর সাম্যাবস্থায় মোল আর ঘনমাত্রা পেয়ে গেলে আমরা কেসি এর ইকুয়েশন দিয়ে কেসি বের করে ফেলবো। ঠিক আছে? আর যদি আমাকে কেপি বের করতে বলে, কেপি বের করতে বলে, তাহলে দেখো কেসি থেকেও কিন্তু কেপি বের করা যায়। আমরা জানি কেপি ইকাল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই না? সো কোথাও যদি আমরা জি কেসি বের করতে বলে, কেপিও বের করতে বলে, দুইটাই বের করতে বলে, তাহলে আমি কেপি বা কেসি যে কোনো একটা বের করে দেন আরেকটা কিন্তু এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। আর যদি কোনো প্রশ্নে বিয়োজন মাত্রা আলফা দেয়া থাকে, তোমাকে বের করতে বলে কেপি, দেয়া আছে আলফা, বের করতে বলছে কেপি, তাহলে আমরা কি করব, সাম্যাবস্থায় মূল সংখ্যা পাওয়ার পরে সেখান থেকে সাম্যাবস্থায় মূল ভগ্নাংশটা বের করব, এরপরে আংশিক চাপ বের করব, এরপরে কেপি বের করে ফেলবো। ঠিক আছে? ভাইয়া লাস্টের কথাটা ক্লিয়ারলি বুঝলাম না, এটা একটু আবার বলবেন? হ্যাঁ মানে হ্যাঁ, কেপি যদি বের করতে বলে তাহলে কেপি মানে কি, আংশিক চাপ বের করতে হবে না, আংশিক চাপের সাম্যধ্রুবক, সো জি ভাইয়া। সাম্যাবস্থায় আংশিক চাপ বের করতে হবে। আর আংশিক চাপ বের করার জন্য আমার কি লাগবে, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, যেহেতু সো মোল ভগ্নাংশ লাগবে। সো সাম্যাবস্থায় জি মোল ভাইয়া। ভগ্নাংশ বের করতে হবে, আর সাম্যাবস্থায় মোল ভগ্নাংশ বের করার জন্য সাম্যাবস্থায় কতটুকু মোল আছে সেটা আমার জানতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা হচ্ছে ম্যাথ করব। হ্যাঁ, ম্যাথ করব, ম্যাথ করলে আমরা হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবো। তুমি জাস্ট এই ফ্লো চার্টটা একটু মাথায় রাখবা, তাহলেই হবে। ভুলে গেলেও সমস্যা নেই, আমি মনে করে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে। সো এইখানে হচ্ছে আমরা এইখান থেকে একটু দেখি, এই ম্যাথটা দেখি, তাহলে হচ্ছে এখানে ক্লিয়ারলি বুঝতে পারবা কি বলছে। দেখো, দেখো কি লেখা আছে, 2 লিটার পাত্রে পরিধিম চাপে 4 মোল এ, 1 মোল ই, 2 মোল বি নিয়ে নিচের বিক্রিয়াটি শুরু হয়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, একটা পাত্রের মধ্যে, পাত্রের আয়তন কত, 2 লিটার। তোমাকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিয়ে রাখছে। দেখো 2 লিটার একটা পাত্রে, তাহলে আয়তন দেয়া আছে 2 লিটার। 2 লিটার একটা আয়তনের পাত্রে এই বিক্রিয়াটা করানো হয়েছে, এবং যে বিক্রিয়ায়, এবং চাপটাও দেয়া আছে 4 অ্যাটমসফিয়ার চাপে। এর পরিমাণটা দেয়া আছে 4 মোল। এ কত মোল নিয়ে বিক্রিয়া শুরু করছো, 4 মোল। এর পরিমাণটা কত, 4 মোল। তো এটা হচ্ছে প্রাথমিক। কোন একটা পাত্রে যখন তুমি কোন একটা পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করবা, তার মানে কি, সেটা আদি আদি মোল, রাইট? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, 4 মোল এ দেয়া আছে,
তার মানে এখানে এই বিক্রিয়ককে এ আর বি 4 মোল, এ বিক্রিয়ায় নিছে আর বি নিছে কয় মোল? 2 মোল। 2 মোল নিছে এবং আহ, নিয়ে বিক্রিয়াটা শুরু করছে এবং এই বিক্রিয়ায় যে ই তৈরি যে হবে এই ই এর পরিমাণটাও আগে থেকে নিয়ে রাখছে 1 মোল। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করো, আহ এইখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছে, কি বলছে? 1 মোল ই না, এইখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছে। এ এর 25% উৎপাদে পরিণত হয়। হ্যাঁ, এর 25% উৎপাদে পরিণত হয়। তাহলে বলো তো এই 25%টা কি? বিক্রিয়ক। না, 25% এই পরিমাণটা কি? দেখো এখানে কি বলছে, এ 25% উৎপাদে পরিণত হয় না। তাহলে আমি জি কিন্তু ভাইয়া। বললাম যে বিয়োজন মাত্রা এটা কি পার্সেন্টেজ হিসাব করা হয় না? কোন একটা প্রশ্নে যদি হ্যাঁ। পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে আলফা, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। তো এটা হচ্ছে আসলে এর বিয়োজন মাত্রা, এটা তোমাকে বুঝে নিতে হবে পার্সেন্টেজ দেখে। ঠিক আছে। আর ভাইয়া মানে যখনই বলবে মানে যতটুকুই হচ্ছে উৎপাদে পরিণত হবে সেটাই তো বিয়োজন মাত্রা। হ্যাঁ, তবে সেটা অবশ্যই বিক্রিয়ক থাকবে। হ্যাঁ, বিক্রিয়কের বিয়োজন মাত্রা হয় সাধারণত। হ্যাঁ, ঠিক আছে। তো উৎপাদের যদি আবার পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে ওইটা কিন্তু সাম্য অবস্থায় বোঝাবে। ওইটা ওই ধরনের ম্যাথও দেখবো, ম্যাথ করতে করতে এগুলো বুঝতে পারবা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল 25% যেটা দেয়া আছে এটা কি বিয়োজন মাত্রা। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমার কি দেয়া আছে, বিয়োজন মাত্রা দেয়া আছে, কি বের করতে বলছে, কেপিকেসি বের করতে বলছে, তাই না? হ্যাঁ। তাহলে এই যে খেয়াল করো, এই লাইনটা মাথায় রাখবা। কি বলছে? বিক্রিয়ক হ্রাস পায়, উৎপাদ তৈরি হয়। হ্যাঁ, তার মানে বিক্রিয়ক হ্রাস পায়, বিক্রিয়কের পরিমাণ কমে আর উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদ বৃদ্ধি পায়। ঠিক আছে? জি ভাইয়া। হ্রাস পাইলে হয় বিয়োগ, বৃদ্ধি পাইলে হয় যোগ। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই লাইনগুলো পড়ো একটু, কি লিখছে? কেপিকেসি নির্ণয়ের জন্য বিয়োজন মাত্রা দেওয়া থাকলে প্রথমে বিয়োজিত মোল সংখ্যা বের করতে হয়। বুঝছো? যারা বিয়োজন মাত্রা। জি ভাইয়া। হ্যাঁ, তারপর যার যার বিয়োজন বিয়োজন মাত্রা। মাত্রা দেওয়া থাকে তার বিয়োজিত অংশ বের করা যায়। অন্যান্য বিক্রিয়ক কতটুকু বিয়োজিত হবে বা উৎপাদ কতটুকু তৈরি হবে তা ওই ঐকিক এটি নিয়মে, কি তা ঐকিক নিয়ম, ঐকিক ঐকিক নিয়মে নিয়মে। বের করতে হবে। জি ভাইয়া। ওকে, তাহলে এইখানে খেয়াল করো যে এখানে আমার কি কি দেয়া আছে। তাহলে আহ অঙ্কটা আমি কিভাবে করব সেটা দেখো। একটা জিনিস খেয়াল করো, এই বিক্রিয়াটা দেয়া আছে যে এখানে এ ছিল কত মোল শুরুতে? 4 মোল। বি শুরুতে ছিল কত মোল? 2 মোল। ই ছিল 1 মোল। এতটুকু পরিমাণে দেয়া আছে কোন একটা পাত্রের মধ্যে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এর বিয়োজন মাত্রা দেয়া আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, বিয়োজন মাত্রা দেয়া আছে। প্রথম কথা, তোমাকে আমি একদম সহজ ভাবে বলি। হ্যাঁ, সারা, জি আমার ভাইয়া। বের করতে হবে কি কেপি, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে পেছন থেকে যাচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কেপি বের করতে হলে এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য কেপি বের করতে হলে কি করতে হবে, ইকুয়েশনটা কি হবে বলো তো? কেপি বের করতে হলে হ্যাঁ, ভাইয়া এ হোল স্কোয়ার। না না না, কেপি মানে কি? তাই না? কেপি মানে কি? কেপির ইকুয়েশন কি?
কেপি তো হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ ডিভাইডেড বাই উৎপাদের আংশিক চাপ না? না, কেপি মানে কি? কেপি মানে হচ্ছে ও আচ্ছা আচ্ছা প্রিয়া, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে বলো, এই বিক্রিয়ার জন্য আমি যদি কেপি লিখতাম, কেপির ইকুয়েশন কি দাঁড়াইতো বলো? উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে জি ভাইয়া, উৎপাদকে ডি। পি অফ ডি হ্যাঁ, ইন্টু পি অফ ই স্কোয়ার, পি অফ এ স্কোয়ার ইন্টু স্কোয়ার পি অফ বি কিউব। বুঝছো এটা? কিউব। জি ভাইয়া। আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি ডি এর আংশিক চাপ বের করতাম, পি অফ ডি আংশিক চাপ বের করতাম, তাহলে কি করতে হইতো? মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, রাইট? জি ভাইয়া। মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আচ্ছা, মোট চাপ তো দেয়া আছে প্রশ্নে, মোট চাপ দেয়া আছে, মোট চাপ 4 অ্যাটমসফিয়ার দেয়া আছে, কিন্তু মোল ভগ্নাংশ কি দেয়া আছে? না, দেওয়া নাই। আচ্ছা, মোল ভগ্নাংশ তাহলে কিভাবে পাইতাম? সাম্যাবস্থায় ডি কতটুকু আছে, সাম্যাবস্থায় ডি এর মোল ডিভাইডেড বাই সাম্যাবস্থায় মোট মোল, তাই না? জি ভাইয়া। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, যাচ্ছে। তাহলে আমার কি দরকার? সাম্যাবস্থায় ডি এর কত মোল আছে সেটা দরকার না? হ্যাঁ। তাহলে আমার এই প্রশ্নে আমার কি বের করতে হবে? সাম্যাবস্থায় ডি এর মোল সংখ্যা, রাইট? জি ভাইয়া। তো এটাই আমি বের করব, বুঝছো? সাম্যাবস্থায় ডি কতটুকু উৎপন্ন হয় সেটাই আমার বের করতে হবে। এখন সেটা বের করার জন্য আমার হেল্প নেওয়া লাগবে কি? যার বিয়োজন মাত্রা দেয়া আছে তার। বিয়োজন মাত্রা দেয়া আছে কার? এর। তাহলে এর সাপেক্ষে ডি আসলে কতটুকু উৎপন্ন হয় সেটা আমার ঐকিক নিয়মে বের করতে হবে, বুঝছো? জি ভাইয়া, কিন্তু এর সাপেক্ষে ডি বের করতে হবে কেন? এই যে ডি এর হচ্ছে গিয়ে এর মোল সাপেক্ষে, ভগ্নাংশ দরকার এই জন্য। রাইট রাইট, আমার তো ডি এর মূল ভগ্নাংশ দরকার, কিন্তু মূল ভগ্নাংশ বা মূল সংখ্যা, ডি এর মূল সংখ্যা বের করব যে, ডি এর কি প্রশ্নের মধ্যে ডি এর কোনো কিছু দেয়া আছে, কোনো ডেটা দেয়া আছে? নাই। দেয়া নাই। দেয়া আছে কার? এ এর দেয়া আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। সো আমার যার বিয়োজন মাত্রা দেয়া থাকবে তার সাপেক্ষে বাকি যেগুলো আছে, শুধু ডি না, ই কতটুকু থাকে, বি কতটুকু থাকে সাম্যাবস্থায়, এ কতটুকু সাম্যাবস্থায় থাকে, সবগুলা এর সাপেক্ষে বের করতে হবে। জি ভাইয়া। তাহলে এবার দেখো সলিউশনটা বুঝো কিনা। বিক্রিয়া থেকে বিয়োজিত অংশ এক্স ইকাল টু এ আলফা, এ হচ্ছে আদিতে 4 মোল ছিল, ওই যে প্রশ্নে বলে দিছে যে এ 4 মোল ছিল, 4 × 0.25 হুইচ ইজ 1, এইটুকু বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার খেয়াল করো, আমি হচ্ছে এ তো পাইলাম, এ কতটুকু বিয়োজিত হবে? 1 মোল, তাই না? জি ভাইয়া। শুরুতে ছিল কয় মোল? 4 মোল। 4 মোল থেকে রাসায়নিক মানে বিক্রিয়া অংশগ্রহণ করবে কতটুকু? 1 মোল, বিয়োজিত হয়ে যাবে। কিন্তু এক মোল কেন ভাইয়া? 2 মোল ছিল না এ? না, 2 মোল বি ছিল। আমি প্রশ্নটা আবার বের করি। দেখো, প্রশ্নটা দেখো, 4 মোল এ, 2 মোল বি নিয়ে বিক্রিয়াটা শুরু করছে। আচ্ছা, তাহলে তো 4 মোল এ। দেখো এটা বুঝছো কিনা? এর বিয়োজন মাত্রা হচ্ছে 0.25, এটা বুঝছো? হ্যাঁ, এটা তো বুঝছি। তাহলে এ কতটুকু বিয়োজিত হবে? আমরা কি জানি? আলফা ইকাল টু এক্স বাই এ, সো এক্স ইকাল টু এ আলফা। আর এ হচ্ছে আদি মূল সংখ্যা, আর এ ছিল আদিতে 4 মোল, ইন্টু জি পয়েন্ট টু ভাইয়া। ফাইভ হুইচ ইজ 1, বুঝছো? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, বিয়োজিত হয় মানে বিক্রিয়া অংশগ্রহণ করে, বিয়োজিত হয় কারণ বিক্রিয়ক বিয়োজিত হয় আর উৎপাদ উৎপন্ন হয়, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এ পেয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে এর সাপেক্ষে বি বের করব। এর সাথে
বি বের করব, ঠিক আছে, এর সাপেক্ষে। জি ভাইয়া। তাহলে এইখানে একটু খেয়াল করো, এইটা বের করার জন্য অন্যান্য যে বিক্রিয়কগুলো থাকবে বি, ডি, ই, এইগুলা বের করার জন্য তোমার দেখতে হবে বিক্রিয়া কি অনুপাতে বিক্রিয়া করে, রেশিওটা দেখতে হবে, ঠিক আছে, বিক্রিয়ার অনুপাত, রেশিওটা দেখতে হবে। বিক্রিয়া থেকে কি বুঝতেছি বলতো, যে 2 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করে, 1 মোল ডি 2 মোল ই তৈরি করে, তাই না? জি ভাইয়া। 2 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে আমি বি এরটা বের করবো। জি তাহলে ভাইয়া। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, 2 মোল এ বিক্রিয়া করে 3 মোল বি এর সাথে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি যদি বলি 1 মোল এ বিক্রিয়া করে 3/2 বি এর সাথে, বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আমি ধরলাম এক্স মোল এ, এর পরিমাণটা ধরো আমি জানি না, তাহলে আমি বললাম এক্স মোল এ এর বিক্রিয়া করে তাহলে 3x/2 মোল বি এর সাথে, বুঝছো? জি ভাইয়া। তাহলে এ যদি এক্স মোল বিয়োজিত হয় তাহলে বি বিয়োজিত হবে কতটুকু, 3x/2, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখান থেকে তুমি কি বের করে ফেলতে পারবে না যে বি আসলে কতটুকু বিয়োজিত হয়েছে? 3 × এক্স এর মান তো তুমি জানো, এক্স এর মান কত, হ্যাঁ ভাইয়া। 1, তাহলে 1। 3/2 হুইচ ইজ 1.5 মোল, বুঝছো? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, বিক্রিয়াটা ছিল কি 2a প্লাস 3b, 2a প্লাস 3b, ডি প্লাস 2e, তাই না? শুরুতে এ জি ছিল ভাইয়া। কত মোল, 4 মোল। 4 মোল, হ্যাঁ। শুরুতে বি ছিল কত মোল, 2 2 মোল। মোল। ভেরি গুড, তাহলে বিয়োজিত হইল, এ বিয়োজিত হয়েছে কতটুকু, 1 মোল, বি কতটুকু বিয়োজিত হয়েছে, জি ভাইয়া। 1.5 মোল, বুঝছো? জি ভাইয়া। ভেরি গুড। সো তাহলে সাম্য অবস্থায় কে কতটুকু আছে একটু বলো তো, এ কতটুকু আছে সাম্য অবস্থায়? 3 মোল। হ্যাঁ, 3 মোল, এ ছিল 3 মোল, তাহলে বি কতটুকু থাকবে, 0.5 মোল, বুঝছো? জি ভাইয়া। ওকে, সো আমি এখন ডি আর ই কতটুকু উৎপন্ন হয় সেটা বের করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এখানে 2 মোল এ আমি সবসময় কি করতে হবে, এর রেসপেক্টে বের করতে হবে, কারণ এর বিয়োজন মাত্রা দিয়ে আছে। তাহলে 2 মোল এ থেকে ডি উৎপন্ন হয় কয় মোল, 1 মোল। 1 মোল। তাহলে এই যে 2 মোল এ থেকে ডি উৎপন্ন হয় 1 মোল, বুঝছো? জি ভাইয়া। তাহলে 1 মোল এ থেকে কি কত মোল ডি উৎপন্ন হবে, হাফ মোল। জি ভাইয়া। আচ্ছা, ধরে নিলাম এক্স মোল, এক্স মোল এ থেকে উৎপন্ন হবে, তাহলে x/2 মোল, বুঝছো? হ্যাঁ। এক্স এর মানটা তো আমি জানি 1, সো 1/2 মানে হচ্ছে 0.5 মোল, বুঝছো? জি ভাইয়া। তাহলে এবার খেয়াল করো, ডি উৎপন্ন হয়, ডি শুরুতে কতটুকু ছিল, 0। জি ভাইয়া, শুরুতে 0 ছিল। আচ্ছা, কিন্তু বিয়োজিত হয় না তো, ডি তো হচ্ছে উৎপাদ, উৎপাদ বিয়োজিত হয় না, উৎপাদ হয় উৎপন্ন, সো হবে 0.5, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় থাকবে কতটুকু, ভাইয়া 0 তো ছিল। ভাইয়া এটা বুঝলাম না, ডি 0 ছিল।
হ্যাঁ সারা। জি ভাইয়া। দেখো উৎপাদ উৎপন্ন হয়, দেখো বিক্রিয়ক যেটা ছিল বিক্রিয়ক, বিক্রিয়ক কিন্তু কমে, রাইট? একটা কথা বলছিলাম যে বিক্রিয়ক কমে যায় আর উৎপাদ উৎপন্ন হয়, ঠিক আছে? জি ভাইয়া। তো এখানে খেয়াল হ্যাঁ। করো যে আহ, বিক্রিয়ক বিক্রিয়কের ক্ষেত্রে বিয়োগ হয়, যেমন 4 থেকে 1 আমি বাদ দিছিলাম, সো 3। আর উৎপাদ যেহেতু উৎপন্ন হয়, সো ডি শুরুতে থাকে 0 মোল, শুরুতে তো উৎপাদ থাকে না। এরপরে এই 0.5 মোল উৎপন্ন হয়, এই যে খেয়াল করো এ থেকে ডি উৎপন্ন হয়, তো 0.5 মোল উৎপন্ন হয়, আর উৎপন্ন হলে যোগ করতে হয়, ঠিক আছে? সো উৎপাদের ক্ষেত্রে জি। সবসময় যোগ হবে, সো 0.5। আরেকটা জিনিস খেয়াল করো, শুরুতে ই এর পরিমাণটা ছিল 1 মোল, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমাকে একটু বলতে পারবা এর সাপেক্ষে ই কতটুকু উৎপন্ন হবে? এর সাপেক্ষে ই জি, কতটুকু উৎপন্ন আহ হবে? 2 মোলের থেকে উৎপন্ন হয় 2 মোল। ই উৎপন্ন হয় 2 মোল। হ্যাঁ, 2 মোল ই থেকে 2 মোল এ থেকে 2 মোল ই উৎপন্ন হয়, তাহলে এ বিয়োজিত হয় 1 মোল, তাহলে ইও উৎপন্ন হবে কত মোল? ই বিয়োজিত হয় 1 মোল। এ বিয়োজিত হ্যাঁ, হয় বুঝলাম না 1 মোল, কথাটা। এ বিয়োজিত হয় 1 মোল, তাহলে ই কতটুকু উৎপন্ন হবে? 1 মোল। ভেরি গুড। তাহলে এইখানে খেয়াল করো, এটা 1 মোল উৎপন্ন হবে, সো আলটিমেটলি সাম্যাবস্থায় থাকবে 1 + 1 which is 2, বুঝছো? ভাইয়া, ইটা একটু আবার বলবেন? জি, ই এর দুই ব্যাপারটা মোলের বলি। থেকে তো 2 মোল। হ্যাঁ, এই যে দেখো ই, তাহলে খেয়াল করো তো, ই ই এর কথা যদি আমরা বলি, তাহলে 2 মোল এ থেকে উৎপন্ন হয় 2 মোল ই, তাহলে 1 মোল এ থেকে ই উৎপন্ন হবে কত মোল? 1 মোল, জি ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, শুরুতে ই বলা ছিল না, শুরুতে ই ছিল 1 মোল, হ্যাঁ। শুরুতে ই ছিল 1 মোল, শুরুতে, আর উৎপন্ন হইলো এক জি মোল। ভাইয়া, বুঝছি। এই যে এইখানে একটু খেয়াল করো, এই যে এই লাইনগুলা 2A 3B D 2E, তাহলে প্রাথমিক, প্রাথমিক এ ছিল কত মোল? 4 মোল। বি না ছিল না ভাইয়া, ওইটা তো আবার স্কিপ হয়ে গেল। সেটা তুমি বুঝছি, 1 মোল কিভাবে উৎপন্ন হইতেছে। আচ্ছা, এইখানে খেয়াল করো, 2 মোল এ থেকে ই উৎপন্ন হয় কয় মোল? 2 মোল। 2 মোল। তাহলে 1 মোল এ থেকে ই উৎপন্ন বুঝছি হবে ভাইয়া, কত? 2E/2A, তাহলে 1 মোল হয়। বুঝছো? হ্যাঁ। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে সবকিছু সামারাইজ করা আছে এই বিক্রিয়ায়, এ বি ডি ই, এ ছিল কত মোল? 4 মোল, বি ছিল 2 মোল, ডি হচ্ছে 0 মোল, ই হচ্ছে 1 মোল, বুঝছো? শুরুতে। জি ভাইয়া। আচ্ছা, এবার হ্যাঁ। একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়ক বিয়োজিত হয় আর উৎপাদ উৎপন্ন হয়, সো আমি এই জন্য লিখছি বিয়োজিত বা উৎপন্ন, যেটাকে আমরা বলি এক্স। এ বিয়োজিত হয় 1 মোল, বুঝছো? জি ভাইয়া। বি হয় 1.5, ডি হয় 0.5, আর ই উৎপন্ন হয় 1 মোল, বুঝছো? জি ভাইয়া। ভাই, সেকেন্ড টাইমে 1 মোল কিভাবে উৎপন্ন হচ্ছে? কোনটা, এইটা নাকি পরের? না, ফার্স্ট পরেরটাই। আচ্ছা, এটা তো বুঝছো, এটা দেয়াই ছিল প্রশ্নে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে 2 মোল এ থেকে 2 মোল ই উৎপন্ন হয় না, হ্যাঁ। তাহলে এ বিয়োজিত হয়েছে কয় মোল? 1 মোল হয়েছে না? হ্যাঁ, হইছে। তাহলে উৎপন্ন হবে 1 মোল। জি ভাইয়া, বুঝছি। আবার একটা জিনিস খেয়াল করো, 2 মোল এ থেকে ডি উৎপন্ন হয় কি 1 মোল না? হ্যাঁ। তার মানে কি এটার অর্ধেক কমে গেছে না, হাফ অংশ না?
উৎপন্ন হয় কত, হাফ অংশ না? হ্যাঁ মানে এটা 2, এটা 1, তাহলে কি অর্ধেক পরিমাণ উৎপন্ন হয় না? জি ভাইয়া। সো খেয়াল করো, এই যে এটা 1 মোল বিয়োজিত হয়, এটা উৎপন্ন হয়েছে হাফ মোল, বুঝছো? জি ভাইয়া। আর এর সাথে বি এর সম্পর্কটা কি বলতো? 2 মোল এ থেকে 3 মোল বি উৎপন্ন হয় না? হ্যাঁ হয়। তাহলে 1 মোল এ থেকে উৎপন্ন হবে কি 3/2 মোল বি না? জি ভাইয়া। এই যে দেখো, এই জন্য 3/2 মানে 1.5, এটা তো 1 মোলই বিয়োজিত হয়, সো 1.5 বিয়োজিত হবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়ক কমে, হ্রাস পায়, এই জন্য বিক্রিয়ক বিয়োগ দেওয়া লাগে, সো 4 থেকে 1 বাদ দিলে হয় 3, 2 থেকে 1.5 বাদ দিলে হয় 0.5, বুঝছো? হ্যাঁ। আর উৎপাদ হয় যোগ, সো 0 প্লাস 0.5 মানে 0.5, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, বুঝছো? জি ভাইয়া। এবার খেয়াল করো, তাহলে আমি কি সাম্য অবস্থায় প্রত্যেকে মূল সংখ্যা পেয়ে গেছি না? এ বি ডি ই প্রত্যেকে মূল সংখ্যা পেয়ে গেছি না? হ্যাঁ পেয়ে গেছি। এবার যদি আমি কেপি বের করি তাহলে কি করতে হবে? কি করতে হবে? কেপি কেপি বের করি কিভাবে? কেপি কেপি বের করার জন্য ফ্লো চার্টটা একটু মাথায় আনো। মানে সূত্রটা? হ্যাঁ, আমরা এই যে ও না, ফ্লো চার্টটা দেখো, বক্সটা। বিয়োজন মাত্রা থেকে বিয়োজিত মূল সংখ্যা, তাহলে সাম্য অবস্থায় মূল সংখ্যা পেয়ে গেছি না? সাম্য অবস্থায় মূল হ্যাঁ সংখ্যা পেয়ে পেয়ে গেছি গেছি। না? সো আমার কেপি বের করার জন্য কি করতে হয়? মূল ভগ্নাংশ বের করতে হয়, এরপর আংশিক চাপ বের করতে হয়, এরপরে কেপি, বুঝছো? সো আমার এখন কাজ কি? মূল হুম, ভগ্নাংশ বের করা, বুঝতেছো? হ্যাঁ ভাইয়া, বাট একটু কঠিন লাগতেছে। কঠিন লাগতেছে, রাইট? আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, একটা যদি বুঝতে পারো পরের সবগুলা বুঝে যাবে। তার আগে আমরা একটু এই কথাগুলো একটু মাথায় মানে মাথায় রাখি। পাত্রের আয়তন যদি প্রশ্নে দেয়া না থাকে তাহলে 1 লিটার ধরে নিব, ওকে? জি ভাইয়া। বিক্রিয়কের আদি মোল সংখ্যা দেয়া না থাকলে 1 ধরে নিব, ওকে? জি ভাইয়া। আর উৎপাদের আদি মোল সংখ্যা দেয়া না থাকলে 0 ধরে নিব। যেমন ডি, ঠিক আছে। ডি এর ডি এর পরিমাণ দেয়া ছিল না, সো আমি 0 ধরে নিছি, ওকে? হুম। আর বিক্রিয়ক যেহেতু হ্রাস পায় এই জন্য এ মাইনাস এক্স বিয়োগ দিতে হয়, আর উৎপাদ যেহেতু বৃদ্ধি পায় সো এ প্লাস এক্স। জি ভাইয়া। যেমন এই যে 4 থেকে 1 বাদ দিছি মানে এ মাইনাস এক্স, 2 থেকে 1.5 বাদ দিছি এ মাইনাস এক্স, আর 0-র সাথে 0.5 যোগ করছি সো এ প্লাস এক্স, 1 এর সাথে 1 যোগ করছি সো এ প্লাস এক্স, ওকে? জি ভাইয়া। আচ্ছা, এর পরেরটুকু খুবই সোজা, তুমি যদি সাম্য অবস্থায় মূল সংখ্যা বের করতে পারো পরেরটুকু খুবই ইজি। তাহলে দেখো, এই বিক্রিয়ার জন্য একটু বলো তো, এই বিক্রিয়ার জন্য কেপির ইকুয়েশন কি হবে? উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই তো বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে পিডি ইন্টু পি ই স্কোয়ার, বুঝছো? জি ভাইয়া। তাহলে পি এ স্কোয়ার ইন্টু পিভি কিউব, বুঝছো? হ্যাঁ। তাহলে একটু খেয়াল করো তো, পিডি পিডি কেমনে বের করবা? আংশিক চাপ কেমনে বের করবা? আংশিক চাপ মানে কি? মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। হ্যাঁ। তাহলে পিডি মূল ভগ্নাংশ ডি এর মূল ভগ্নাংশ কেমনে বের করবা? ডি এর মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা, রাইট? জি ভাইয়া। ডি এর মূল সংখ্যা কত? 0.5। ডিভাইডেড বাই, হ্যাঁ, 0.5, তাহলে মোট মোল কি হবে? 3 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 2, বুঝছো? তাহলে কত হবে? 3 আর 2 5 কেন? আর 1 6। এটা কেন ভাইয়া? মোট মোল, সাম্য অবস্থায় ডিএটা মোট মোল। বলছে না? হ্যাঁ, মূল ভগ্নাংশ মানে কি? মূল ভগ্নাংশ মানে, মোট মোল। হ্যাঁ, মূল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা। জি ভাইয়া। নিজের মোল বাই মোট মোল না? হ্যাঁ। আচ্ছা, তাহলে নিজের মোল তো 0.5, আর মোট মোল কত? 3, 0.5, 0.5, পুরোটা 2, দিন। তাহলে হচ্ছে 6, 5, বুঝছো? 6। হুম। ইন্টু মোট চাপ প্রশ্নে দেয়া ছিল 4 অ্যাটমসফিয়ার, সো মোট চাপ 4, বুঝছো?
জি ভাইয়া। তো এখানে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবা, জি ভাইয়া। 1/3 পাবা। হ্যাঁ, 4 5 20, সো 2 আসবে, 2/1.3 মানে 0.33, বুঝছো? জি ভাইয়া। পিডি, বোঝা গেছে? তাহলে এই হ্যাঁ। পিডির মানটা এখানে বসাই দিব। জি ভাইয়া। তাহলে বলো তো পিই কিভাবে হবে? পিই পিইউ তো সেমই হবে, মোল ভগ্নাংশ ডিভাইডেড বাই মোট মোল দিব ইনটু মোট চাপ। বলো, ভ্যালুগুলা বলো। হ্যাঁ বলতেছি। আহ এটা হচ্ছে 2 হবে, 2 ডিভাইডেড বাই 6 ইনটু 4। ভেরি গুড, বুঝছো? সো এখানে হ্যাঁ। এখানে যেটা আসবে সেটা ওই সূত্রে বসাই দিব, এখানে জি বসাবো। ভাইয়া। তাহলে বলো পিএ কি হবে? পিএ, পিএ হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 6 ইনটু 4। ভেরি গুড। আর পিবি? 0.5 ডিভাইডেড বাই 6 ইনটু 4। ভেরি গুড। সো কেপির মান এইভাবে বের করতে পারবা না? হ্যাঁ ভাইয়া। ভাইয়া পরের টুকু তো ইজি, এই যে প্রথম টুকু বুঝে লিখা এটাই হচ্ছে অনেক ভেজাল লাগে। এটা এটা একটা ম্যাথ, তোমাকে আমি আরেকটা ম্যাথ বুঝাই দিব, তাহলে দেখবা সবকিছু পানির মতো সহজ লাগবে সবকিছু। একটা ম্যাথ যদি বুঝতে পারো, তাহলে দেখো এইখান থেকে কেপি পারা যাবে, রাইট? তাহলে কেপির মান আসলো হ্যাঁ পারা মনে করো যাবে। 10। তাহলে কেসি ইকাল টু কেমনে বের করবা? কেসি ইকাল টু হোয়াট? ইজ ইকুয়াল টু ওই যে কেসির আরটিডিএল এন ওই সূত্রটা দিব। হ্যাঁ, এই সূত্র দিয়েও বের করতে পারবা, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দেয়া থাকতে হবে, ঠিক আছে? কি ভাইয়া? এখন প্রশ্নে যদি তাপমাত্রা দেয়া না থাকে, সেক্ষেত্রে কেসি কিভাবে বের করবা? ধরো ওই যে এই সূত্র অ্যাপ্লাই করতে উৎপাদের পারলা না। ঘনমাত্রা, তারপরে হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, সেটা দিয়ে এক্স্যাক্টলি। বের করতে তাহলে হবে। তাহলে কিভাবে করবা? ইকুয়েশনটা কি আসবে? থার্ড ব্র্যাকেট অফ ডি, থার্ড ব্র্যাকেট অফ ই স্কোয়ার, থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার, থার্ড ব্র্যাকেট অফ বি কিউব, বুঝছো? জি ভাইয়া। একটা বুঝাই দিই, তাহলে থার্ড ব্র্যাকেট অফ ডি কেমনে বের করবা? মোলার ঘনমাত্রা, ডি এর মোলার ঘনমাত্রা। ডি এর আহ ডি এর ঘনমাত্রা। হ্যাঁ, ভাই 1 মিনিট। ঘনমাত্রা মানে কি? মোল বাই আয়তন। ঘনমাত্রা মানে মোল বাই আয়তন। তাহলে ডি সাম্যাবস্থায় কত মোল আছে? 0.5 মোল। হ্যাঁ, আর আয়তন? আয়তন কি দেওয়া ছিল ভাইয়া? 2 লিটার। হ্যাঁ সারা, বুঝছো? জি ভাইয়া। ই কিভাবে হবে? ই ইও তো সেম হবে, জাস্ট হোল স্কয়ার হবে। আর হচ্ছে 1, না না 2 হবে, 2। 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মানে 1। ওকে, এটুকু বোঝা গেছে এই পর্যন্ত। তাহলে এইভাবে কেসিও বের করতে হ্যাঁ। পারবো। ওকে, জি ভাইয়া। আচ্ছা আমি পিডিএফটা তোমাকে দিচ্ছি, এই পর্যন্ত একটু আমাকে মানে এখন একটু দেখো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ সারা, জি ভাইয়া।
আচ্ছা, এটা থেকে কেপিএসি বোঝা যাবে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে তোমাকে ছোট্ট একটা ম্যাথ দেখাই দিব। দেখো পারো কিনা। দেখো 4.20, এই প্রশ্নটা একটু পড়ো। হ্যালো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.0 চাপে পিসিএল 5 80% বিয়োজিত হয়ে পিসিএল 3 এবং সিএল 2 উৎপন্ন করে। পিসিএল 3 ও সিএল 2 এর আংশিক চাপ এবং কেপি নির্ণয় করো। প্রশ্ন বুঝছো? কি বের করতে জি বলছে? ভাইয়া। কেপি বের করতে বলছে। তো এখানে বিক্রিয়াটা দেয়া নাই। সো বোঝাই যাচ্ছে পিসিএল 5 থেকে পিসিএল 3 আর সিএল 2 উৎপন্ন হয়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, বিক্রিয়াটা লিখে নিব। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নিব। পিসিএল 5 থেকে পিসিএল 3 আর সিএল 2 উৎপন্ন করে। অবশ্যই সমতা করে নিতে হবে, সমতা করাই আছে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে খেয়াল করো। প্রাথমিক অবস্থায় পিসিএল 5 এর পরিমাণ এই প্রশ্নে কি পিসিএল 5 বা কারো পরিমাণ দেয়া আছে? না, জন্য 1 ধরে নিচ্ছি। এক্স্যাক্টলি 1 ধরে নিছি। বিক্রিয়কের জন্য 1 ধরবো, উৎপাদের জন্য 0 0, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নে কি দেয়া আছে, এই যে 80% পিসিএল 5 এর 80% বিয়োজিত হয় 80%, এই 80% এটা কি? বিয়োজনের মাত্রা। বিয়োজনের মাত্রা। সো বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু 80% বা 0.8, বুঝছো? জি ভাইয়া। তাহলে প্রশ্নে আমার বিয়োজন মাত্রা দেয়া আছে, তাহলে আমার প্রথম কাজ কি কি বের করতে হবে? কি বের করতে হবে? বিয়োজিত অংশ। এক্স। তাহলে আমরা জানি আলফা ইকুয়াল টু এক্স বাই এ। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এ আলফা, বুঝছো? এ জি কত? ভাইয়া। এ কত? প্রাথমিক অবস্থায় বা আদি মূল সংখ্যা এ। এ কত? 1। 1। আর আলফার মান কত? 0.8। সো 0.8, হুইচ ইজ 0.8, বুঝছো? জি ভাইয়া। তাহলে পিসিএল 5 বিয়োজিত হয় কতটুকু? 0.8। 8। তাহলে সাম্য অবস্থায় থাকবে কতটুকু? আমি এখানে একটা লাইন 1 মাইনাস দিচ্ছি। 0.8। রাইট, বিয়োজিত হয় 0.8, তাহলে সাম্য অবস্থায় থাকবে 1 মাইনাস 0.8, 0.20, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার প্রশ্নে পিসিএল 3 বা সিএল 2 এদের তো বিয়োজন মাত্রা বা কিছু দেয়া নাই, তাই না? হ্যাঁ, দাও নাই। তাহলে এই পিসিএল 3 কতটুকু উৎপন্ন হয়, সিএল 2 কতটুকু উৎপন্ন হয়, এটা আমার দরকার। সেটা আমি বের করব পিসিএল 5 এর রেসপেক্টে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, পিসিএল 5, 1 মোল পিসিএল 5 থেকে, এই যে খেয়াল করো, রেশিও দেখতে হবে। বিক্রিয়ার সামনে কত আছে? 1। এর সামনে কিছু নয় মানে 1, হ্যাঁ। এর সামনে কিছু নয় মানে 1। এদের মধ্যে হচ্ছে 1:1 সম্পর্ক। ওকে। জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, তাহলে পিসিএল 5 যদি 0.8 মোল বিয়োজিত হয়, পিসিএল 5 1 মোল থেকে পিসিএল 3 উৎপন্ন হয় 1 মোল, তাহলে 0.8 পরিমাণ বিয়োজিত হইলে পিসিএল 3 উৎপন্ন হবে কতটুকু? 1 বাই কেন কেন? 0.8। 0.8। 1 মোল ও থেকে 1 হ্যাঁ। মোল উৎপন্ন হয়।
তাহলে জি ভাইয়া। 0.8 মোল বিয়োজিত হলে উৎপন্ন হবে 0.8, আর Cl2 উৎপন্ন হবে কি 0.8, বুঝছো? জি ভাইয়া, এই তাহলে জিনিসটাই তো ভাইয়া ওইভাবে যে ঐকিক নিয়মে করে নিচ্ছে না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। যদি এখানে 2 থাকতো তাহলে কি হতো বলো? এখানে ধরো 2 আছে, তাহলে কি হতো? 0.8 ইনটু 2, 2 থাকলে হুম। ইনটু 2। এখানে যদি 3 থাকতো তাহলে 0.8 ইনটু 3, বুঝছো? জি ভাইয়া, আচ্ছা, ভাগ হইতো কখন? এই পাশেরটা বড় থাকলে। হ্যাঁ, মনে করো এরকম আছে, ধরো 2a থেকে, ধরো 2a থেকে b হইছে, ধরো এটা আছে 1, শুরুতে 1 আছে, হ্যাঁ, আর এটা বিয়োজিত হইছে 0.8, শুরুতে এটা 0, তাহলে তখন বি উৎপন্ন হবে কতটুকু এটা যদি বের করতে বলতো, তখন আমরা কি করতাম? 2 মোল এ থেকে উৎপন্ন হয় 1 মোল বি, তাহলে 0.8 মোল এ থেকে উৎপন্ন হবে 0.8 ডিভাইডেড বাই 2 মোল বি, বুঝছো? ঠিক আছে ভাইয়া, ঐকিক নিয়মে তো এটা আমি বুঝে যাই, এইভাবে হ্যাঁ, এভাবে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো ঐকিক নিয়ম ছাড়া যদি হচ্ছে আমার প্রথমে বড় থাকে পরে ছোট থাকে, তখন আমি তো ডিরেক্টলি এটা বুঝে ভাগ নিতে পারি যে ভাগ ভাগ করবা। করে দিতে হবে। জি জি, ভাগ আর করতে ওই হবে। পাশে বড় থাকলে জি গুণ করবো। জি, ভেরি ঠিক গুড। আছে ভাইয়া। জি। সো এখানে খেয়াল করো, তাহলে সাম্য অবস্থায় PCl3 উৎপন্ন হবে কতটুকু? আগে ছিল 0, পরে হচ্ছে 0.8, সো 0 প্লাস 0.8 মানে 0.8, এটাও ছিল 0, উৎপন্ন হয় 0.8, সো 0 প্লাস 0.8, বুঝছো? জি ভাইয়া। তো আমার বের করতে বলছে কি কেপি, কেপি বের করার জন্য আমার কি লাগবে? আংশিক চাপ, প্রত্যেকটার আংশিক চাপ লাগবে। হ্যাঁ। আচ্ছা, আর আংশিক চাপ বের করতে হলে কি করতে হয়? মোল ভগ্নাংশ মোল লাগে। ভগ্নাংশ into মোট চাপ। ওকে, তাহলে দেখো, আর মোল ভগ্নাংশ বের করার জন্য মোট মোল লাগে, সো সাম্য অবস্থায় মোট মোল প্রথমে বের করে নিলাম, এই যে 0.20, 0.8, 0.8, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো তো এটা বুঝছো কিনা। সো PCl5 এর আংশিক চাপ হ্যাঁ ভাইয়া, বুঝছি এটা। এটা, হ্যাঁ বুঝছি। Cl2, নিচেরটাও বুঝছি। এরপর হচ্ছে এখানে কেপির ইকুয়েশন দিয়ে। জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, বুঝতে পারছি ভাইয়া। সো বাসায় এই পর্যন্ত একটু প্র্যাকটিস করো, একটু ঠিক বুঝে আছে বুঝে, ভাইয়া। হ্যাঁ, কমপ্লিট করে আমাকে একটু জানাবা। আচ্ছা ভাইয়া। আর আমি পিডিএফটা তোমাকে দিয়ে দিচ্ছি এখনই, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া।